প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ভেতরে ঢুকে তাদের ইউরেনিয়াম সরিয়ে নিয়ে আসার স্বপ্ন দেখছেন। তার এই স্বপ্নের মাঝে লুকিয়ে আছে আত্মসমর্পণ বা পিছু হটার ইঙ্গিত। এ বিষয়ে আমরা বিশ্লেষণ করব। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব বা জবাব প্রত্যাখ্যান করেছেন। কি কারণে তিনি এটি প্রত্যাখ্যান করলেন সে বিষয়টি খতিয়ে দেখব। এছাড়া ইরান নিজেকে পরাশক্তি হিসেবে দাবি করেছে, এর যৌক্তিকতা কতটুকু তা দেখার চেষ্টা করব আমরা। এছাড়া ইরান সংক্রান্ত কিছু আপডেট জানিয়ে দেব। এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, কারণ ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলা হয়নি, পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়নি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রয়েছে। এ অবস্থায় টিভি চ্যানেলের সাংবাদিক প্রশ্ন করেন, আপনি ইউরেনিয়াম সরিয়ে ফেলার কথা বলছেন, তাহলে কিভাবে সরিয়ে ফেলতে চান আপনারা? এর উত্তরে নেতানিয়াহু বলেন, ইরানের সাথে সমঝোতার ভিত্তিতে আমরা ইউরেনিয়াম সেখান থেকে সরিয়ে ফেলতে পারি এবং সামরিক উপায়ের চেয়ে আপোষের মাধ্যমে সেই পথে এগোনোকেই আমরা গুরুত্ব দিচ্ছি। এটি নেতানিয়াহুর একটি নতুন বক্তব্য। গত কয়েক বছরের উগ্র এবং উস্কানিমূলক বক্তব্যের বিপরীত কথা এটি। তিনি এর মাধ্যমে ইরানের সাথে আপোষ করার বা ইরানের ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন, যেটি সাধারণত তিনি করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় উস্কানি দিয়ে থাকেন এবং তার উস্কানিতেই আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে, ইরানে হামলা চালিয়েছে, একথা এখন সবাই জানেন। এ অবস্থায় নেতানিয়াহু পিছু হটছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার এই পিছু হটার ইঙ্গিত থেকে এ ধারণাও করা যায় যে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের একটা আপোষ হওয়ার সম্ভাবনা জোরালো। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন বাধ্য হয়ে, কারণ ইসরায়েলের সামনে বা আমেরিকার সামনে পিছু হটা ছাড়া আর কোনো উপায় নেই। তারা সব দিক দিয়ে চেষ্টা চালিয়েছেন, সব পথ মারিয়েছেন, কিন্তু কোনো পথে কোনো উপায়ে কাজ হয়নি। তারা সর্বশেষ ইরানের হরমুজ প্রণালী দিয়ে যাতে ইরানের কোনো জাহাজ চলাচল করতে না পারে এবং হরমুজ প্রণালী থেকে বের হয়ে আসা জাহাজগুলো যাতে আটকাতে পারে সেজন্য নৌ অবরোধ আরোপ করেছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। ইরান তার জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে। পাশাপাশি ইরান তার বাণিজ্য অব্যাহত রাখার জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে স্থলপথে বাণিজ্য বাড়িয়ে দিয়েছে। ইরান ঘোষণা করেছে যে তার 16টি প্রদেশের সাথে বিভিন্ন দেশের স্থল যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে এবং সেদিক থেকে তারা পণ্য আমদানি রপ্তানি করছে। এর ফলে আমেরিকার যে নৌ অবরোধ সেটিও ব্যর্থ হয়ে গেছে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প যে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছিলেন সেটি প্রায় 12 ঘন্টার মাথায় স্থগিত করতে বা বন্ধ করতে বাধ্য হয়েছেন ট্রাম্প নিজেই। এর ফলে তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে আর যুদ্ধ করা সম্ভব নয়, সামরিক উপায়ে ইরানের সাথে পেরে ওঠা যাবে না। এর ফলে তারা যে সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে যে ইরানের সাথে আপোষ করতে হবে, তাদেরকে ছাড় দিতে হবে, অর্থাৎ তাদেরকে পিছু হটতে হবে। তারা এমনকি সারা বিশ্বের সামরিক বিশ্লেষকরা এটা বিশ্বাস করেন যে এরই মধ্যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের পরাজয় ঘটেছে। এই যুদ্ধে ইরান জিতে গেছে, কারণ আমেরিকা ও ইসরায়েল যেসব লক্ষ্য এর আগে
ঘোষণা করেছিল তার একটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি, একটিও পূরণ হয়নি। আমাদের মনে আছে ট্রাম্প যুদ্ধ শুরুর আগে থেকে এবং যুদ্ধ শুরুর পর প্রথমেই বলেছিলেন যে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনাই হলো তাদের প্রধান টার্গেট। কিন্তু দেখা গেল এই যুদ্ধের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন তো ঘটেনি, উল্টো ইরানের জনগণ এই শাসন ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থার প্রতি আরো বেশি অনুগত হয়েছে, তারা আনুগত্য প্রদর্শন করছে। আমি ইরানে দেখে এসেছি, যুদ্ধের সময় ইরানে আমি ছিলাম, আমি দেখে এসেছি ইরানের প্রতিটি ময়দানে, স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হয়ে ইরানের এই সরকার ব্যবস্থার প্রতি আনুগত্য প্রদর্শন করছে, সমর্থন জানাচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করছে, তাদের হাতে হাতে সর্বোচ্চ নেতার ছবি এবং দেশের পতাকা শোভা পাচ্ছে। তারা জানিয়ে দিচ্ছে যে আমেরিকার সাথে প্রয়োজনে যুদ্ধ করবে সাধারণ মানুষ এবং তাদের প্রাণ দিতেও তারা প্রস্তুত আছে। এর ফলে যেটা দেখা গেল যে আমেরিকা ও ইসরায়েল যা চেয়েছিল তার উল্টোটা হয়েছে। এরপর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের তেল চান, যুদ্ধের মাধ্যমে তিনি ইরানের তেল নিজের করায়ত্তে নেবেন, কিন্তু তার সেই আশাও পূর্ণ হয়নি। আমরা যদি প্রতিটি উদ্দেশ্য যেগুলো ট্রাম্প ঘোষণা করেছিলেন, যেসব লক্ষ্যের কথা তিনি বলেছিলেন, প্রতিটি যদি বিশ্লেষণ করি, একটিও তিনি পূরণ করতে পারেননি, একটি লক্ষ্য তাদের বাস্তবায়ন হয়নি। কাজেই আমরা বলতে পারি নির্দ্বিধায় যে এই যুদ্ধে আমেরিকা পরাজিত হয়েছে। এখন যে কোনো যুদ্ধেই জয় পরাজয়ের বিষয়টি বিবেচনা করা হয় যুদ্ধের ঘোষিত লক্ষ্যের ভিত্তিতে। লক্ষ্য বিবেচনায় এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত। এর ফলে আমরা যা দেখতে পাচ্ছি যে ট্রাম্প এবং নেতানিয়াহু এখন ইউরেনিয়াম সরিয়ে ফেলার চিন্তা ভাবনা করছেন। সেই লক্ষ্য বাস্তবায়িত হবে কিনা তাতে সন্দেহ রয়েছে। ইরান যদি ইউরেনিয়াম সরিয়ে ফেলার বিষয়ে রাজিও হয়, তবুও এটা নিশ্চিত করে বলতে পারি যে ইরান কখনোই আমেরিকাকে সেই ইউরেনিয়াম দেবে না, এবং নেতানিয়াহু বা ট্রাম্প ইরানে ঢুকে ইউরেনিয়াম নিয়ে যাবেন এই সুযোগ কখনোই পাবেন না। কিয়ামত রাত পর্যন্ত এটা সম্ভব নয়, যতদিন পর্যন্ত ইরানের বর্তমান শাসন ব্যবস্থা জারি রয়েছে। কাজেই নেতানিয়াহুর এই স্বপ্নই রয়ে যাবে, কখনোই পূরণ হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব বা জবাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন ইরান পাকিস্তানের মাধ্যমে যে জবাব পাঠিয়েছে সেটি একেবারেই অগ্রহণযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে ট্রাম্প সম্ভবত ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে চায়, পুরোপুরি বন্ধ করতে চায় না, এই বিষয়ে রাজি নন এবং তার কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানের যে বক্তব্য সেটি ভালো লাগেনি। যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান তার প্রস্তাবে পরমাণু বা ইউরেনিয়াম ইস্যু নিয়ে আসেনি, কারণ ইরান এখন চাইছে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে। শুধু ইরান নয়, লেবানন সহ সব ফ্রন্টেই যাতে যুদ্ধ বন্ধ হয়, হামলা বন্ধ হয়, সেটি নিশ্চিত করাকেই ইরান এখন গুরুত্ব দিচ্ছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন পত্রপত্রিকায় যেসব তথ্য আমরা দেখতে পাচ্ছি এবং ইরানের মিডিয়াতেও যেসব তথ্য দেখতে পাচ্ছি, তাতে এটা সুস্পষ্ট যে ইরান তার জাতীয় অধিকারের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেবে না বলে এই জবাবেও জানিয়ে দিয়েছে, যেটা ট্রাম্পের কখনোই মনোপুত হবে না। সে যেভাবে আগ্রাসী মনোভাবী, তার কাছে কোনো ভালো বিষয় কখনোই পছন্দনীয় হবে না, এটাই স্বাভাবিক। তবে ট্রাম্পের কাছে সেটা ভালো লাগুক আর না লাগুক, ইরান তার অবস্থানে অটল থাকবে। ইরান এখন যে অবস্থানে রয়েছে সেটি তার জন্য কল্যাণকর। এই অবস্থান কখনোই ট্রাম্পের জন্য কল্যাণকর নয়, কারণ ট্রাম্প এখন ভালো অবস্থায় নেই। ট্রাম্প দেশের ভেতরে এবং বাইরে সর্বত্র এখন
সমালোচিত, ঘৃণিত এবং সে এখন অনেকটা পাগলাটে মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। আমরা জানি যে ট্রাম্পের এ ধরনের নীতির কারণে এরই মধ্যে আমেরিকার ভেতরে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, দেশের মানুষ অনেক বেশি অসন্তুষ্ট। এমনকি ট্রাম্পের উপর মানুষের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। সর্বশেষ যে জরিপ দেখা গেছে সেখানে বলা হচ্ছে যে ট্রাম্পের উপর গত এপ্রিলে যে সন্ত্রাসী হামলা হলো, সেই হামলার বিষয়ে মানুষ সন্দিহান এবং প্রতি 4 জনের 1 জন মনে করেন যে এই হামলাটি ছিল সাজানো, অর্থাৎ ট্রাম্প নিজের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এই হামলা সাজিয়েছেন, তার উপর হামলা করিয়েছেন। অর্থাৎ আমেরিকার মানুষও এখন আর ট্রাম্পের সরকারের কথা বা দেশটির গণমাধ্যমের কথা বিশ্বাস করতে রাজি নন। ইরান এরই মধ্যে নিজেকে পরাশক্তি হিসেবে দাবি করেছে। ইরান বলেছে যে আমরা বিশ্বের 4র্থ মহাশক্তি, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীনের পরেই ইরানের অবস্থান। এই দাবির অনেক যৌক্তিক প্রমাণ রয়েছে। আমরা এরই মধ্যে এই বিষয়ে আলোচনা করলাম। ইরান যুদ্ধে বিজয় লাভ করেছে এমন এক শক্তির বিরুদ্ধে যে সারা বিশ্বের প্রধান পরাশক্তি হিসেবে দাবি করে। তার সহযোগী ইহুদিবাদী ইসরায়েলও এক বিশাল সামরিক শক্তির অধিকারী। অর্থাৎ 2 সম্মিলিত বড় সামরিক শক্তির বিরুদ্ধে ইরান এখন পর্যন্ত টিকে আছে এবং আমরা মনে করি ইরান জয়লাভ করেছে। এর পাশাপাশি ইরান হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। ইরান সুস্পষ্টভাবে যে রেখা টেনে দিয়েছে, সেই রেখা অতিক্রম করার সাহস পরাশক্তি আমেরিকা সহ কারোরই হচ্ছে না। ইসরায়েল তো দূরের কথা, ইউরোপের কোনো দেশ এখানে সাহস করছে না এই হরমুজ প্রণালী অতিক্রম করার। ইরান যখনই সুস্পষ্টভাবে বলে দিয়েছে, ইউরোপের দেশগুলো সেই হুমকিকে গুরুত্ব দিয়ে নিজেরাই ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনো প্রচেষ্টায় তারা অংশ নেবে না। সম্প্রতি অর্থাৎ সোমবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সরাসরি ঘোষণা করেছেন যে ব্রিটেন কোনোভাবেই ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়াবে না। ইউরোপের মতো শক্তিধর দেশগুলো যেভাবে ইরানের কাছে নতি স্বীকার করছে, এটা ইরানের পরাশক্তি হওয়ার ইঙ্গিত বহন করে। পাশাপাশি 40 দিনের যুদ্ধে ইরান আশেপাশের আরব দেশগুলোকে যেভাবে ঘায়েল করেছে, তারা টু শব্দটি পর্যন্ত করার সাহস দেখায়নি। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে সে ওই অঞ্চলের বড় শক্তি তো বটেই, পাশাপাশি বিশ্বেরও একটি মহাশক্তি। ইরান অর্থনৈতিকভাবে হয়তো আমেরিকা, চীনের পর্যায়ে নেই, কিন্তু সামরিক দিক দিয়ে এবং কৌশলগত অবস্থানের দিক থেকে এবং প্রভাবের দিক থেকে অবশ্যই পরাশক্তি। ইরানকে এখন সারা বিশ্বের ন্যায়কামী মানুষ পছন্দ করে। সেদিক থেকে অর্থাৎ বিশ্বের জনসমর্থনের দিক থেকেও আমি বলবো ইরান এক মহাশক্তি, ইরান এক জনপ্রিয় শক্তি। আরেকটি বিষয়ে আমি এখানে ইঙ্গিত করছি, ইরানে এরই মধ্যে উস্কানিমূলক তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। ইরানে গতকালও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ড্রোন উড়িয়েছিল শত্রুরা। এটা কারা করেছে, ভেতর থেকে শত্রুরা করেছে নাকি ইসরায়েল আমেরিকা করেছে সেটা ক্লিয়ার না, কিন্তু সেখানে ড্রোন ওড়ানোর পর ইরানের সশস্ত্র বাহিনী সেটিকে ভূপাতিত করেছে। এ ধরনের উস্কানিমূলক তৎপরতা শত্রুদের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। পাশাপাশি ইরান আরব দেশগুলোর সাথে তার কূটনৈতিক তৎপরতা কিন্তু অব্যাহত রেখেছে। এমন নয় যে এসব দেশে হামলা চালিয়েছিল বলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এমনটি নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আমেরিকাকে যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের বিষয়ে কথা হয়েছে। সব মিলে পরিস্থিতি
খুব একটা ভালোর দিকে যাচ্ছে না বলা যায়, তবে ইরান তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং সেটা ধরে রাখবে আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আলোচনায়।